তোমাদের লোরেঞ্জ বল নিয়ে যে আলোচনাটা করেছিলাম সেখানে লোরেঞ্জ বলটা ছিল এফ ইকুয়াল টু ইউ ভি ক্রস বি। এখন এই বলটা কার্যহীন বল। আমরা যদি দেখি যে ডাব্লিউ এই যে কার্যটা হচ্ছে এটা হলো এই যে ডি ডাব্লিউ সমান এফ ডট ডি আর। এখন এই ডাব্লুটার যদি আমি টাইমের সাপেক্ষে অবকল করি তাহলে ডি ডাব্লিউ ডিটি ইকুয়াল টু এফ ডি আর ডিটি মানে এফ ভি, এটা ভেক্টর। তাহলে এফ ডট ভি, এবার এই এফ এর মানটা যদি আমি বসিয়ে দিই তাহলে কিউ ভি ক্রস বি ডট ভি হচ্ছে, এটার মান হচ্ছে 0, ভি ক্রস বি 0। তাহলে ডাব্লিউটা হলো ধ্রুবক, অর্থাৎ কোনো কার্য হচ্ছে না, কার্যটা সেম থাকছে। এটা বলছে কার্যহীন বল। এই কার্যহীন বলটার প্রভাবে কি হচ্ছে না, যখনই এই চৌম্বক ক্ষেত্রে কোনো আধানকে গতিশীল করা হচ্ছে এবং এই চৌম্বক ক্ষেত্রের প্যারালালি যদি কোনো আধানকে ভি বেগে ছুড়ে দেওয়া হয় তাহলে কি হবে, এটা স্ট্রেট বেরিয়ে যাবে এবং বেগের কোনো পরিবর্তন হবে না, বা অ্যান্টি প্যারালাল ছুড়লেও একই হবে, ভি বেগে বেরিয়ে যাবে কিন্তু বেগের কোনো পরিবর্তন হবে না। এখন আমরা যদি কোনো চৌম্বক ক্ষেত্রের সমকোণে যদি কোনো আধানকে থ্রো করি, এই সমকোণে চৌম্বক ক্ষেত্র রাখা আছে, এবার এখানে একটা আধানকে ভি বেগে ছোড়া হচ্ছে, তাহলে কি হবে না, যেহেতু এই চৌম্বকীয় বলটা যে বলটার উপযুক্ত হবে, এই বলটা কোনো কার্য করে না, সেখানে বেগের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র বেগের অভিমুখের পরিবর্তন করবে। এই বলটা কীভাবে আসছে না নিচের দিকে, অর্থাৎ এইখানে যখনই দেবো এখানে স্পর্শক বরাবর একটা বল প্রযুক্ত হচ্ছে, এটা এইভাবে বৃত্তাকারে ঘুরতে থাকবে। তাহলে এই স্পর্শক বরাবর এদিকে বল প্রযুক্ত হচ্ছে, এখানে যখন আসছে ভি বেগটা এদিকে বল প্রযুক্ত হচ্ছে, এখানে যখন আসছে এদিকে বল প্রযুক্ত হচ্ছে, অর্থাৎ বেগের কেবলমাত্র এই বলটা কী করছে না, এর বেগের অভিমুখটার পরিবর্তন ঘটাচ্ছে কিন্তু বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। ফলে বোঝা যাচ্ছে যে এই বৃত্তাকারে ঘোরার জন্য এই এফ বল অভিকেন্দ্র বল প্রয়োগ করছে। তাহলে আমরা যদি ধরে নিই যে এই কণাটার ভর এম এবং এটি আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, তাহলে এই যেহেতু এই বলের অভিমুখ এবং বেগের অভিমুখ 90 ডিগ্রি কোণে আছে, সুতরাং এই বলটা হবে সর্বোচ্চ বি কিউ ভি। এই চৌম্বক ক্ষেত্রের মান হলো বি। তাহলে এই বল অভিকেন্দ্র বল সরবরাহ করবে, অর্থাৎ এম ভি স্কোয়ার বাই আর সমান বি কিউ ভি। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা পেয়ে যাচ্ছি, একটা ভি কেটে গেল, তাহলে আর সমান হলো এম ভি বাই বি কিউ। এখানে দেখা যাচ্ছে যে ব্যাসার্ধ যে ব্যাসার্ধ পথে ঘুরবে এই ব্যাসার্ধটা এই চারটে জিনিসের উপর নির্ভর করছে, অর্থাৎ বেগ যদি বেশি হয় তাহলে সেইভাবে ব্যাসার্ধ বেড়ে যাবে, যত বেগ বাড়বে ব্যাসার্ধ বেড়ে যাবে। ভর বেশি হলে ব্যাসার্ধ বাড়বে, বেগ বেশি হলে ব্যাসার্ধ বাড়বে, বেগ বেশি হলে ব্যাসার্ধ কমবে, এই চৌম্বক ক্ষেত্র বেশি হলে ব্যাসার্ধ কমবে। আবার এখানে দেখা যাচ্ছে আরেকটা টার্ম রয়েছে, এটা বলা হচ্ছে এই কিউ বাই এম, এটাকে বলা হয় আপেক্ষিক আধান, রিলেটিভ চার্জ কিউ আর। আধান এবং ভরের অনুপাত হয়েছে আপেক্ষিক আধান, রিলেটিভ চার্জ। তাহলে আর কি হয়ে গেল না ভি বাই বি ইন্টু কিউ বাই এম, অর্থাৎ রিলেটিভ আধানের ব্যস্ত অনুপাতে হয়ে যাচ্ছে। রিলেটিভ আধান বা আপেক্ষিক আধান যত বেশি হবে তত আর কমবে, এটা আমরা বুঝতে পারছি। এবং এই সমীকরণ থেকে আমরা এখানে একটা জিনিস দেখব যে এই যে সমীকরণটা আমরা পেয়েছি এখান থেকে আপেক্ষিক আধানের মান বের করা যায়, অর্থাৎ একটা ইলেকট্রনকে নির্দিষ্ট চৌম্বক ক্ষেত্রে রেখে একটা চৌম্বক ক্ষেত্রে রাখা হচ্ছে, এরপর ওকে একটা বেগ দিয়ে ছোড়া হচ্ছে। এখন এই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ও হবে বৃত্তাকার পথে ঘুরবে, তার ব্যাসার্ধটা যদি ফিক্সড করে দেওয়া যায় এমন একটা সিস্টেম তৈরি করতে হবে
পরীক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে এই নলটাকে এইভাবে বাঁকিয়ে দেওয়া হবে, একটা নির্দিষ্ট ব্যাসার্ধে বাঁকিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এইখানে যখন ইলেকট্রনটাকে ছোড়া হচ্ছে তখন ইলেকট্রনটা কি হচ্ছে না, ইলেকট্রনটাকে আমরা যদি এইভাবে যদি চৌম্বক ক্ষেত্র রাখি, হ্যাঁ, তাহলে এই দিকে ইলেকট্রনে যাচ্ছে মানে এই পথে বেঁকে যাবে, এরকমভাবে চৌম্বক ক্ষেত্র রাখছে, ইলেকট্রনটাকে এইভাবে ছোড়া হচ্ছে। এমনভাবে এই চৌম্বক ক্ষেত্রকে অ্যাডজাস্ট করতে হবে যাতে এটা আর ব্যাসার্ধে বৃত্তপথেই ঘুরে। এরকম বিভিন্ন ব্যাসার্ধের নল নিয়ে এই পরীক্ষাটা করা যায় এবং সেক্ষেত্রে এই Q/M সমান V/BR, এই ভিটা আমরা পেয়ে গেছি এখানে বেগটা, আর এই ব্যাসার্ধটা ফিক্সড আছে, আর বিটাকে আমরা সেইভাবে দিচ্ছি যাতে এই আর ব্যাসার্ধের পথে ঘুরে, ফলে আমরা আপেক্ষিক আধানটা বের করে নিতে পারলাম। আর মিলিকন ওয়েলডর্ফ এক্সপেরিমেন্ট মানে মিলিকনের তৈলবিন্দু পরীক্ষা থেকে আমরা এর আধানটা বের করেছি কিউটা। তাহলে আমরা ইলেকট্রনের ভরটা সহজেই মাপতে পারছি যে ইলেকট্রনের ভর হয়ে যাচ্ছে Q/M, আপেক্ষিক আধানের মানটা পেলাম কিউ দিয়ে ভাগ। তাহলে এইভাবে ইলেকট্রনের ভর, আপেক্ষিক আধান সমস্ত মাপা যায়। এখানে আর একটা জিনিস আমরা দেখো যে এই যে মানটা বেরিয়েছে R=mv/qb, এই যে বৃত্তাকার পথে ঘুরছিল এম ভরের কণাটি, এই যে বৃত্তাকার পথে ঘুরছিল, এর ঘোরার একটা পর্যায়কাল আছে T=2πr/v। 2π আর এর জায়গায় মানটা বসিয়ে দিচ্ছি mv/bq, আর নিচে ভি আছে, ভি কেটে গেল, 2πm/bq। তাহলে এর ঘূর্ণন কম্পাঙ্ক n=1/t সমান bq/2πm। তাহলে কি বোঝা যাচ্ছে না, এই যে কম্পাঙ্ক বা পর্যায়কাল, এটা ভি বা আর কোনোটার উপরেই নির্ভর করছে না। অর্থাৎ ভি এবং আর এর অনুপাত তেমনভাবে থাকবে যাতে এনটা সর্বদা একই থাকে। অর্থাৎ ভি বাড়লে, বেগ বাড়লে ব্যাসার্ধটা বেড়ে বেড়ে যাবে, বা ব্যাসার্ধ বাড়লে বেগটা বেড়ে বেড়ে যাবে। এই নীতিটাকে কাজে লাগিয়ে একটি যন্ত্র তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে বলা হচ্ছে সাইক্লোট্রন যন্ত্র। এখানে কণা ত্বরণ যন্ত্র, কণাটাকে তড়িৎ করা হচ্ছে, বেগ বৃদ্ধি করা হচ্ছে। ওখানে কি, ওইটাকে বলা হচ্ছে সাইক্লোট্রন যন্ত্র। সেখানে এর এই V/R ধ্রুবক, এই ধর্মটাকে কাজে লাগানো, অর্থাৎ এনটাকে ফিক্স করা হচ্ছে। সেই যন্ত্রটাতে কি হচ্ছে না, দুটি দ্বি আকৃতির ফাঁপা পরিবাহী রাখা হবে। ফাঁপা, এই পরিবাহীটাতে এসি দেওয়া হচ্ছে, এসি ইনপুট। আর এর কি করা হচ্ছে না, একে একটা ঊর্ধ্বমুখী চৌম্বক ক্ষেত্র রাখা হচ্ছে, ডট, এখানে ঊর্ধ্বমুখী চৌম্বক ক্ষেত্র রাখা আছে, অর্থাৎ নিচে নর্থ মেরু আছে, উপর দিকে সাউথ মেরু আছে, এইভাবে ঊর্ধ্বমুখী চৌম্বক ক্ষেত্র রাখা আছে। তাহলে কি হলো না, এই ফাঁপা পরিবাহীর ভিতরে কোনো তড়িৎ ক্ষেত্র থাকবে না যখন এটাকে এ করা হবে, এসি দেওয়া হবে। এর বাইরে একটা তড়িৎ ক্ষেত্র থাকছে। এবার বাইরে কোনো বিন্দু থেকে একটা আধানকে ছেড়ে দেওয়া হলো, ধনাত্মক আধানকে কিউ। যখন এর এই দিকটা প্লাস এবং এই দিকটা মাইনাস হবে, এসি মানে পরিবর্তী প্রবাহ, একবার প্লাস হবে একবার মাইনাস হবে, তাহলে এখানে পরিবর্তী তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। কি করবে না, এখানে এই আধানটাকে প্রবেশ করাবে এর ভিতরে তড়িৎ ক্ষেত্র নেই, কিন্তু চৌম্বক ক্ষেত্রের জন্য এটা বৃত্তাকার পথে ঘুরবে। ঘুরে যে মুহূর্তে এইটা ঘুরে অর্ধবৃত্ত ঘুরলো, সঙ্গে সঙ্গে এই অল্টারনেটিং কারেন্টে এই প্রান্তটা মাইনাস, এই প্রান্তটা প্লাস হবে, আবার একে ভিতরে টেনে প্রবেশ করাবে। কিন্তু যেহেতু এটা তড়িৎ ক্ষেত্রটার বেগ বৃদ্ধি করে দিচ্ছে, সেখানে এর ব্যাসার্ধটা বেড়ে যাবে। এইভাবে প্রত্যেক চক্রে এর ব্যাসার্ধ বাড়বে এবং বেগ বাড়তে থাকবে। এই বাড়তে বাড়তে যে বেগটা প্রয়োজন সেই বেগের ক্ষেত্রে এখানে একটা উইন্ডো থাকবে, সেই দিকে একে ইজেক্ট করে দেওয়া হবে। এইভাবে এর বেগটা বৃদ্ধি করা হচ্ছে, ত্বরান্বিত করা হচ্ছে।
তাহলে এটা বোঝা গেল যে এখানে একটা তড়িৎ ক্ষেত্র, পরিবর্তিত তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে প্লাস মাইনাস, এই ডি দুটো হচ্ছে ফাঁপা পরিবাহী, এর ঊর্ধ্বমুখী চৌম্বক ক্ষেত্র রাখা আছে। এবার এই ডি দুটির মাঝখানে তড়িৎ ক্ষেত্রটা থাকবে, ভিতরে থাকবে না। এখানে যেই একটি আধানকে রাখা হচ্ছে সঙ্গে সঙ্গে ধনাত্মক আধানকে রাখছি, তাহলে এটা যখন ঋণাত্মক তড়িৎগ্রস্ত হচ্ছে তখন ওকে টেনে নিচ্ছে ভিতরে, ভিতরে টানার পর চৌম্বক ক্ষেত্রের জন্য একটু বৃত্তাকারে ঘুরবে। আবার এখানে যখন আসছে তখন এর বেগটা বাড়ছে, কিন্তু এর কম্পাঙ্কটাকে এমনভাবে অ্যাডজাস্ট করা হয়েছে যাতে অর্ধবৃত্ত ঘোরার পর এটা নেগেটিভ হয়। অর্থাৎ এই যে এসির কম্পাঙ্ক আর এই যে কম্পাঙ্ক, এই দুটো সমান হবে। এসির কম্পাঙ্কটা টি ড্যাশ, এইটা এন, এন সমান 1/t ড্যাশ, অন্য পর্যায়ে গেলে এটা এন ড্যাশ, এটা সমান এন হবে। অর্থাৎ ভি বাই একটা ধ্রুবক থাকবে, এমনভাবে বেগটা বাড়বে যাতে এর ব্যাসার্ধটা বাড়ার সঙ্গে সঙ্গে বেগটা বাড়তে থাকবে, ফলে একটা স্পাইরাল গতিতে ওইটা ত্বরান্বিত হবে। এটা হচ্ছে সাইক্লোট্রন যন্ত্রের নীতি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তড়িৎগ্রস্ত বস্তুকে এটা ত্বরান্বিত করতে পারছে, আধান ত্বরক যন্ত্র। এখানে সাধারণত খুব কম ভরের আধানকে ত্বরান্বিত করতে পারে না, এর সীমাবদ্ধতা হচ্ছে খুব কম ভরের আধানকে, যেমন ইলেকট্রনকে ত্বরান্বিত করতে পারবে না। কেন? এই নীতিটা কার্যকরী হবে না। কেন না, আইনস্টাইন আবিষ্কারের তত্ত্ব থেকে আমরা কি জানি না, বেগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর ভরটা পরিবর্তিত হয়ে যাচ্ছে, স্থির ভর থাকছে না। এম ইকাল টু m0 বাই রুট ওভার 1 মানে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। m0 হচ্ছে রেস্ট মাস, যেমন বেগ শূন্য। বেগ বাড়তে থাকলে এইটা পরিবর্তিত হচ্ছে, ফলে এইখানে যে এম, এটা যদি পরিবর্তিত হয়ে যায় তাহলে এই কম্পাঙ্কটা আমরা পর্যায়কাল বা কম্পাঙ্কটা একই থাকবে না। সেই জন্য আমাদের কি করতে হবে না, এই যে আমরা এন সমান কি বের করেছি, বি কিউ বাই 2 পাই এম, এম এর জায়গায় মানটা বসিয়ে দাও, বি কিউ বাই 2 পাই রুট ওভার 1 মানে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, m0 নিচে চলে এলো। তাহলে 1 বাই যে এন, যেটা পরিবর্তিত কম্পাঙ্ক হলো এন বাই রুট ওভার 1 মানে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এইটাকে ধ্রুবক রাখার চেষ্টা করতে হবে। বা বি ইন্টু রুট ওভার 1 মানে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এইটাকে ধ্রুবক রাখার চেষ্টা করতে হবে, তাহলে ইলেকট্রনটাকে গতিশীল করা যাবে। সেক্ষেত্রে এই এসি কম্পাঙ্কের মানটা পরিবর্তিত হবে সবসময়, যত বেগ বাড়ছে এটাকে কমিয়ে কমিয়ে যেতে হবে, এন বাই রুট ওভার 1 মানে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার করে কমিয়ে কমিয়ে যেতে হবে। এই যন্ত্রটা বলা হচ্ছে সিঙ্ক্রো সাইক্লোট্রন যন্ত্র। এটার সাহায্যে ইলেকট্রনকে গতিশীল করা যায়। এইভাবে আমরা এই বিষয়গুলোকে আলোচনা করতে পারি, জানতে পারি। যে চৌম্বক ক্ষেত্রটা আমরা সমকোণে থ্রো করেছিলাম, এখন যদি আমরা এই চৌম্বক ক্ষেত্রের সঙ্গে এই দিকে ধরো চৌম্বক ক্ষেত্র রাখা আছে, এই চৌম্বক ক্ষেত্রের সঙ্গে যদি একটা অ্যাঙ্গেল করে থ্রো করি, এখানে একটা থিটা অ্যাঙ্গেল করে থ্রো করি, তাহলে কি হচ্ছে না, এই বিএস, এই ভি বেগটা, বি এর অভিমুখ উপাংশ হচ্ছে ভি কস থিটা, আর এর 90 ডিগ্রি কোণে উপাংশ হচ্ছে ভি সাইন থিটা। তাহলে এর সঙ্গে সমকোণে একটা বেগের উপাংশ পাচ্ছি ভি সাইন থিটা। এইটা কি করবে না, এইটা এর উপরে যে কণাটার উপরে যে বলটা প্রয়োগ করবে, সেই বলটা একে বৃত্তাকার পথে ঘোরাবে। অর্থাৎ এই চৌম্বক ক্ষেত্রের সঙ্গে এটা বৃত্তাকার পথে ঘোরাবে, আর এই ভি কস থিটা উপাংশ কি করবে, একে সামনে দিয়ে গতিশীল করবে, ফলে এটা স্পাইরাল মোশনে, সংখিল গতিতে এটা এগিয়ে যাবে। এইদিকে থাকছে ভি কস থিটা উপাংশ, একে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে এইটার জন্যে ভি সাইন থিটার জন্য এর পর্যায়কাল হচ্ছে টি ইকুয়াল টু 2 পাই, এর ব্যাসার্ধটা হচ্ছে আর ইকুয়াল টু এম ভি সাইন থিটা বাই বি কিউ, আর পর্যায়কালটা এটা থাকছে 2 পাই এম বাই বি কিউ। এখন এই পর্যায়কালের জন্য এক একটা পাক ঘুরলে এটা কতটা যাবে
অর্থাৎ এর পিচ বলা হচ্ছে। পিচটা হচ্ছে পি ইকুয়াল টু ভি কস থিটা, এই বেগটা ইনটু টাইম একটা ঘূর্ণনের জন্য, তাহলে ভি কস থিটা ইন্টু 2πm বাই বি কিউ, এতটা এর পিচ হবে, ছুটবে এতটা বেগে ও ছুটবে। এখন এখানে যদি বিকিউ এর জায়গায় এম বি সাইন থিটা বাই আর বসিয়ে দিই আমরা, ভি কস থিটা ইন্টু 2πm বাই এম ভি সাইন থিটা বাই আর, মানে আরটা উপরে চলে গেল, তাহলে এখানে ভি ভি কাটলো, এম কাটলো, তাহলে হলো 2πr কট থিটা, এতটা পিচ হবে। অর্থাৎ অ্যাঙ্গেল আর ব্যাসার্ধ জানা থাকলেই আমরা ওর পিচটাকে বের করে নিতে পারছি। এইভাবে সংখিল গতিতে এটা ছুটবে। এবার দেখো আমরা দেখেছি যে কিউ আধানের উপরে, কিউ আধান যদি একটা বিন্দু আধান হয়, এর উপরে চৌম্বক ক্ষেত্রটা এফ বল প্রয়োগ করছি, এফ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, এই বলটা প্রয়োগ করছি। কিউটা ফিক্সড আধান, একটা বিন্দু আধান। এখন যদি একটা এল দৈর্ঘ্যের দণ্ড বি চৌম্বক ক্ষেত্রে রাখা হয়, এল দৈর্ঘ্যের দণ্ডটাকে যদি রাখা হয় বি চৌম্বক ক্ষেত্রে, তাহলে কি হচ্ছে, এবং এর মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহ পাঠানো হচ্ছে, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এই যে আধানটা কিউ আধানটা যেটা, এটা পরিবর্তনশীল আধান। এখানে আই ইকুয়াল টু ডি কিউ ডিটি, আর এই দণ্ডটার দৈর্ঘ্য এল, এই এলটা ফিক্সড আছে। তাহলে এই তড়িৎবাহী দণ্ডটির উপর এই চৌম্বক ক্ষেত্র বি কত বল প্রয়োগ করবে সেটা আমরা এই সমীকরণ থেকে বের করতে পারবো। এফ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, তাহলে এখানে আমরা লিখতে পারছি এফ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, এটা কিউ ভি করে দিই, তাহলে ডি ডিটি অফ এল ইন্টু কিউ ক্রস বি। ডিএল ডিটিটা হচ্ছে ভি, কিউ এটা ধ্রুবক, এটা অবকলের মধ্যে ভরা যায় এল কিউ। এবার এটাকে ডি কিউ ডিটিতে বের করে নিলাম, ডি কিউ ডিটি এল ক্রস বি হয়ে গেল। এই ডি কিউ ডিটিটা আই, তাহলে আই এল ক্রস বি, তাহলে এল দৈর্ঘ্যের দণ্ড আই তড়িৎ প্রবাহ যদি হয়, তাহলে বি চৌম্বক ক্ষেত্রে এর উপর প্রযুক্ত বল হবে আই এল ক্রস বি। এটা যখন 90 ডিগ্রি কোণে থাকবে, অর্থাৎ এফ ইকুয়াল টু, এটা মানটা হয়ে গেল বি আই এল সাইন থিটা। যদি এই চৌম্বক ক্ষেত্র, যদি এই দণ্ডটি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে থাকে, তাহলে বি আই এল সাইন থিটা হচ্ছে। 90 ডিগ্রি কোণে থাকলে এটা সর্বোচ্চ মান হচ্ছে এফ সমান বি আই এল, আর যদি প্যারালালি যায় তাহলে থিটাটা 0 ডিগ্রি, তখন এফটা 0 হবে। চৌম্বক ক্ষেত্রের সঙ্গে প্যারালাল থাকলে এটা 0 হচ্ছে বলটা, আর 90 ডিগ্রি কোণে থাকলে এটা সর্বোচ্চ হচ্ছে বিআইএল। তাহলে একটি তড়িৎ প্রবাহের উপর এই চৌম্বক ক্ষেত্রের একটা ক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। এই তড়িৎ প্রবাহের উপর চৌম্বক ক্ষেত্রের ক্রিয়ার ক্ষেত্রে আমরা এবার দেখব যে দুটি অসীম দৈর্ঘ্যের দণ্ড একটি নির্দিষ্ট দূরত্বের পাশাপাশি রাখা আছে। একটা দণ্ড, একটা দণ্ড, এর মধ্যে দিয়ে I1 তড়িৎ প্রবাহিত হচ্ছে, এর মধ্যে দিয়ে I2 তড়িৎ প্রবাহিত হচ্ছে। কি ঘটনাটা ঘটবে, এই দণ্ডটার I1 তড়িৎ প্রবাহের জন্য এটা এ দূরত্ব আমরা ধরে নিচ্ছি, এর উপরে একটা চৌম্বক ক্ষেত্র এখানে সৃষ্টি হবে। এটার অভিমুখটা হচ্ছে ক্রস বি, যেটা সৃষ্টি হচ্ছে বি। এই বিটা মান অসীম দৈর্ঘ্যের তারের জন্য আমরা জানি μ0 I/2πr, μ0/4π 2I1/r এ হবে এখানে। এই চৌম্বক ক্ষেত্র তাহলে এর উপরে 90 ডিগ্রি কোণে রয়েছে, সর্বোচ্চ বল প্রয়োগ করবে। এখন যদি এই অসীম দৈর্ঘ্যের তারের একটা অংশ এল দৈর্ঘ্য নিই, তাহলে সেটার উপর প্রযুক্ত বল এফ ইকুয়াল টু হচ্ছে বি
I2 ইন্টু এল F1, তাহলে বি হয়ে গেল μ0/4 2I1 I2 বাই এ ইন্টু এল। তাহলে একক দৈর্ঘ্যে বল হচ্ছে F ইকাল টু F1/L μ0/4 2I1 I2 বাই এ নিউটন পার মিটার। একক দৈর্ঘ্যে বল হয়ে যাচ্ছে এটা F। তাহলে একটি তড়িৎবাহী তার অন্য একটি তড়িৎবাহী তারের উপর একটা বল প্রয়োগ করে F ইকাল টু μ0 2I1 I2/4 এ। এখন এইখানে যে বলটা তৈরি হচ্ছে এই বলটার অভিমুখ কী হবে সেটা আমরা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম দিয়ে বের করব। তাহলে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী কী হচ্ছে না, চৌম্বক ক্ষেত্র ক্রস আছে মানে ওই দিকে, আইটা উপরের দিকে আছে, এই ঘুরিয়ে দিলাম, তো বুড়ো আঙুলটার দিকে বলটা প্রযুক্ত হবে, অর্থাৎ এই দিকে বল প্রযুক্ত হবে। এই বল এই তারটার জন্য এর উপরে বল F, এই তারটা এর উপরেও বিপরীত দিকে বল প্রয়োগ করবে নিউটনের তৃতীয় গতির সূত্র অনুযায়ী। তাহলে এইটাকে আমরা যদি F1 বলি, এটা F2 বলি, তাহলে F1 সমান মাইনাস F2 সমান কিন্তু বিপরীতমুখী। এখান থেকে কি বোঝা যায় না, এই যে সমমুখী সমান্তরাল যে প্রবাহী, দুটি প্রবাহী পরস্পরকে আকর্ষণ করে নিজের দিকে টানছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে একটা তড়িৎ প্রবাহের সূত্র। সমান্তরাল তড়িৎ প্রবাহ, সমমুখী সমান্তরাল তড়িৎ প্রবাহ পরস্পরকে আকর্ষণ করছে। আর যদি এর অভিমুখটাকে আমরা উল্টো দিকে করে দিই তাহলে কি হবে, এই তড়িৎ প্রবাহটা বিপরীতমুখী যদি হয় তাহলে এর জন্য এর উপরে বলটা হয়ে যাবে বাইরের দিকে F1, তাহলে এর সমান বিপরীতমুখী বল এটা বাইরের দিকে কাজ করবে। সেক্ষেত্রে বিপরীতমুখী সমান্তরাল বল পরস্পরকে বিকর্ষণ করবে। এই সূত্র আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এখন এখানে দেখো, এই সমীকরণ থেকে আমরা অ্যাম্পিয়ারের সংজ্ঞা নির্ধারণ করতে পারি। অ্যাম্পিয়ার অর্থাৎ এখানে I1 ইকাল টু I2 ইকাল টু I, দুটোই সমান প্রবাহ মাত্রা যাবে। এটা আমরা 1 মিটার ধরবো, এফটাকে নিউটন এককে ধরছি। যদি 1 করতে হয় তাহলে কি হবে না, এখানে 2 μ0/4 তাহলে কি হলো না, এর মানটা সমান হতে হবে এফটাকে, অর্থাৎ 2 × 10⁻⁷ এটা নিউটন পার মিটার। এইটার মানটাও 2 × 10⁻⁷ হচ্ছে, কারণ এর হচ্ছে 10⁻⁷, I²/1, তাহলে I সমান হয়ে গেল ±1। এইটা হচ্ছে অ্যাম্পিয়ারের সংজ্ঞা। অর্থাৎ 1 মিটার দূরত্বে থেকে দুটি সমমুখী ও বিপরীতমুখী সমান্তরাল প্রবাহ যদি পরস্পরকে 2 × 10⁻⁷ নিউটন পার মিটার আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে, তাহলে সেই তড়িৎ প্রবাহ মাত্রাকে বলা হবে 1 অ্যাম্পিয়ার। এই সংজ্ঞাটা তোমরা করবে ভালো করে।